3 জনের মৃত্যুর পর তাবলিগের দুপক্ষকে ইজতেমা ময়দান ছাড়ার অনুরোধ। আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী বাবর সহ 4 আসামি খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, বাকিদের 10 বছর করে কারাদণ্ড। 4 জন খালাস আর আপনার 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। সরকারি কাজে সুযোগ পাবেন দেশে ফেরত প্রবাসীরা। রেমিটেন্স বেশি আসায় ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে বললেন 2 উপদেষ্টা। এবং 3 মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। মাঠ দখলকে কেন্দ্র করে 3 জনের মৃত্যুর ঘটনায় তাবলিগ জামায়াতের দুপক্ষকে ইজতেমা ময়দান ছাড়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাদপন্থীদের সাথে বৈঠকের পর জোবায়েরপন্থীদের সাথে বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আজহার লিমনের প্রতিবেদন। টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সংঘর্ষ রূপ নিয়েছে হতাহতের ঘটনায়। সংঘর্ষে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ, আহত শতাধিক। এই ঘটনায় এখন উত্তপ্ত টঙ্গীর ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা। পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুরে সচিবালয়ে মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক তারই অংশ। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদপন্থীরা জানান, সংঘর্ষ এড়াতে সরকার তাদেরকে মাঠ ছেড়ে দেবার যে অনুরোধ করেছে তাতে তারা সম্মত হয়েছেন। ইজতেমা ময়দান ছেড়ে সাদ অনুসারীদের এই নেতা কামারপাড়ায় পশ্চিম পাশের মারকাজে চলে যাবার আহ্বান জানান। মাঠটা ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে আমাদের পশ্চিম পাশে যে মারকাজ আছে, মারকাজের দিকে আমরা সেখানে দিকে গিয়ে যার যার মতো করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে যার যার মতো করে চলে যাব। আর এই কামারপাড়া দিয়ে বের হওয়ার জন্য, ব্রিজ দিয়ে বের হওয়ার জন্য যাবতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় সহযোগিতা আমাদেরকে করবেন, ওনারা ওখানে সেফটি সিকিউরিটি এনশিওর করবেন। এরপর জোবায়েরপন্থীদের নিয়ে বৈঠক শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে আছেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটা প্রতিনিধি দল, যিনি এর আগে কাকরাইল মসজিদে এই সংঘর্ষ নিয়ে কথা বলেন। এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি। তাবলিগের সাদ ও জোবায়েরপন্থীদের বিরোধের ঘটনা নতুন নয়। সব পক্ষকে শান্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজহার লিমন, এখন ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জোবায়েরপন্থীদের নিয়ে বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। লিমন, জানাবেন সচিবালয় বৈঠকে কি কি বিষয়ে প্রাধান্য পেল, কি কি বিষয়ে উঠে এলো? না উজ্জ্বল, মূল যে লক্ষ্য এই বৈঠকের তাতে হলো পরিস্থিতি প্রশমিত করা, শান্ত করা। কারণ এই যে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় এর মধ্যে স্থানীয় পুলিশ, যেটা আমরা আমাদের রিপোর্টে দেখালাম যে 3 জন নিহত হয়েছে, এটি পুলিশ নিশ্চিত করছে। অনেক মানুষ এই 2 পন্থী লোকদের এই সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন, তারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই পরিস্থিতিতে যখন এই টঙ্গী ইজতেমা ময়দান এবং এই আশপাশের যে এলাকা, এখানে যে একটা থমথমে পরিস্থিতি, এটি যাতে আর না আগায় এর জন্যই আসলে সব পক্ষ কাজ করছে। এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠকটি কিন্তু তারই অংশ। এখন পর্যন্ত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সভাকক্ষ, এখানে এই জোবায়েরপন্থী যারা রয়েছেন এই তাবলিগের অনুসারী,
মাওলানা মামুনুল হকের নেতৃত্বে এরকম একটা প্রতিনিধি দল এই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকের শেষ হলে মূলত জানা যাবে যে আসলে তারা কি সিদ্ধান্ত জানায়। তবে জানিয়ে রাখি যে এই একই জায়গায় কিছুক্ষণ আগে এই সাতপন্থী বেলা 1টার কিছু আগে এই সাতপন্থী যারা তাদের একটা প্রতিনিধি দল এখানে বৈঠক করেছেন এবং ওই বৈঠক শেষে এখানে যিনি কথা বলেছেন ওনার নাম হলো রেজা আরিফ। ওনাকে বলা হচ্ছে যে উনি সাতপন্থীদের একজন প্রতিনিধি কিংবা নেতা। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে এই ঘটনার কারণে এই যে দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে, দুই পক্ষের যে মানুষ মারা গেছে, দুই পক্ষে যে আহত হয়েছে, এটির জন্য এই সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে ইজতেমা ময়দান থেকে সরে যেতে। এই সংঘর্ষ এড়ানোর জন্য সরকারের এই প্রস্তাবটা তারা গ্রহণ করেছে এবং তিনি যেটি বলেছেন যে সাতপন্থী যারা অনুসারীরা যারা রয়েছে তারা যাতে ইজতেমা ময়দান থেকে এই যেই কামারপাড়া যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ ধরে পশ্চিম পাশে যে তাবলিগের মার্কাজটি রয়েছে সেখানে চলে যায় এবং সেখানে আলাপ আলোচনা শেষে তারা যেন তাদের বাড়িতে চলে যায় বা তারা ওই এলাকা যাতে ছেড়ে দেয়। এবং তিনি এও অনুরোধ করেছেন যে জুবায়েরপন্থী যারা আছেন তারাও যাতে সরকারের আহ্বান শোনেন এবং উনি ওনার ভাষায় বলতে গেলে যে এটা আসলে পুরো তাবলিগের কিংবা পুরো ইসলামের একটা বদনাম হচ্ছে। তো এই বৈঠকটি এখন এখানে চলছে। এই বৈঠকটি শেষ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাও হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন, কারণ তিনি তখন কথা বলেননি, বলেছেন যে অপর পক্ষের সঙ্গে কথা বলবেন। তো এই জুবায়েরপন্থী আলেমরা মাওলানা মামুনুল হক উনি আছেন, উনি হয়তো এখানে কথা বলবেন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই দুই পক্ষ কতটা একমত হলো, ভবিষ্যতে কি হবে সেটি কিছুক্ষণ পরে জানা যাবে। তবে এখন যেটি ঘোষণা হয়েছে এই ইজতেমা ময়দানে কেউ থাকবে না, সেখানে দখল নেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তো উজ্জ্বল এই ছিল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে থাকা এই পরিস্থিতির সবশেষ। সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের বিষয়ে বৈঠক চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে ইজতেমা ময়দান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সাতপন্থীরা, সেখানে আছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাকরাইলে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। শুরুতে ইফতেখারের কাছে জানতে চাই, ইফতেখার, যেহেতু সাতপন্থীরা ময়দান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, সার্বিক চিত্র কেমন দেখছেন, পাশাপাশি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? জি উজ্জ্বল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের শেষেই কিন্তু যে সিদ্ধান্তটি এসেছে, এই সিদ্ধান্তটি কিন্তু ইতিমধ্যে ইজতেমা ময়দানের যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী রয়েছেন, যে সকল সাথী, তাদের কাছে এসে পৌঁছেছে এবং তারা নিজেদের মধ্যে মাশওয়ারা করে তারা কিন্তু ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে ধীরে ধীরে কিন্তু ইজতেমা ময়দান ছেড়ে তারা তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ইজতেমা ময়দানের পশ্চিম পাশে যে কামারপাড়া মার্কাজ যে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের দিকে তারা যাচ্ছেন। এবং আমরা প্রথমে যখন এই সিদ্ধান্তটি আসে তখন আমরা বেশ কয়েকজন সাথীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই এই যে 5 দিনের যে জোরের উদ্দেশ্যে তারা ইজতেমা ময়দানে এসেছিলেন, তারা সেই জোরটি করতে চান। কারণ তারা বলছেন যে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা 5 দিনের জোর করেছেন, তখন তারা কোনো বাধা দেননি। সেক্ষেত্রে তাদের এই জোরটির জন্য কোনো ধরনের বাধা দেওয়া না হয়, সরকার যেন পুনর্বিবেচনা করে, সেজন্য তারা একটি দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এই জোটটি যেন বাধাগ্রস্ত করা হয়, সেজন্য সুপরিকল্পিতভাবেই কিন্তু এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তবে অন্যদিকে এই যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা কেউ। তারা বলছেন যে সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়ে তারা সরকারের যে সিদ্ধান্ত মোতাবেক তারা ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই মুহূর্তে যদি জানায় যে ইজতেমা ময়দান ছেড়ে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে পাশের যে কামারপাড়া মার্কাজ যে মসজিদটি রয়েছে সেখানে যাচ্ছেন। এবং এই যে মুসল্লিরা যে সেখানে যাচ্ছেন এবং যাওয়ার পথে যেন কোনো ধরনের যেন সংঘর্ষ কিংবা হামলার ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের যে সাঁজোয়া যান সহ তারা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা পদক্ষেপ নিচ্ছেন, তাদের টহল জোরদার করেছেন। পাশাপাশি 4 প্লাটুন বিজিবি কিন্তু এই ইজতেমা ময়দান এবং এর আশপাশে মোতায়েন করা হয়েছে। এই যে টঙ্গী এলাকার পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় র্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। পাশাপাশি যে ইজতেমা ময়দানের ভেতরেও আমরা দেখেছি যে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। বলা যায় যে এই ইজতেমায় যে সাংঘর্ষিক একটি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু থমথমে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা এই ইজতেমা ময়দান থেকে কামারপাড়া মার্কাজ যাওয়ার পথে এবং সেখানে তারা যেন নিরাপদে থাকতে পারেন সেই ধরনের সব ধরনের ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল, এবার সহকর্মী রাব্বি হোসেনের কাছে জানতে চাই। রাব্বি, সেখানকার কাকরাইল মসজিদ প্রাঙ্গণের চিত্র কেমন দেখছেন?
উজ্জ্বল, তাবলিগ জামাতের যে মূল কেন্দ্র কাকরাইল মসজিদে এখন অবস্থান নিচ্ছেন সুরাই নেজামির যারা সাথী রয়েছেন অর্থাৎ জুবাইরপন্থী, তারা এখন অবস্থান নিচ্ছেন। এখানে কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে সুরাই নেজামির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে সংবাদ সম্মেলনে জানাবেন যে পরবর্তী তারা আসলে কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তারা একটা সভা করেছেন, এই সভায় আসলে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন এবং তারা বলেছিলেন এর আগে আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে যে এই যে তাদের এই তাবলিগ জামাতের যারা সাথীদের উপরে অর্থাৎ এই টঙ্গীর ইজতেমার ময়দানে যে সাতপন্থীদের যে হামলা হয়েছে তাদের উপর সে হামলায় তারা নিন্দা জানিয়েছেন এবং বিচারের আওতায় এনে তাদেরকে যারা দোষী রয়েছেন তাদের শাস্তির দাবি জানিয়েছিলেন এখানে সুরাই নেজামির যারা নেতৃবৃন্দ রয়েছেন। এবং এই মুহূর্তে এই কাকরাইল মসজিদের যে অবস্থা সেটি আসলে এখন জোহরের নামাজ হচ্ছে, এই নামাজের পরই তারা আসলে সংবাদ সম্মেলনে তাদের পরবর্তীতে যে সিদ্ধান্ত সেটি আসলে জানানো হবে। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এই জায়গাটিতে এবং এর বাহিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে নিরাপত্তা দিচ্ছেন। সেখানে আমরা সেনা সদস্যদের দেখেছি, পুলিশের সদস্যদের দেখেছি, তারা যাতে কোনো প্রকার এই জায়গাটিতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখা হচ্ছে। এবং সার্বিক যে পরিস্থিতি, আমি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে ছিলাম এবং এই কাকরাইল মসজিদও কিছু আহত যারা তাবলিগের সাথী রয়েছেন তারা ভেতরে অবস্থান নিচ্ছেন, তাদেরকে আসলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেলে আমি কিছুক্ষণ আগের যে তথ্য সেখানে আমি দেখেছি যে 8 জন গুরুতর আহত অবস্থায় আসলে ভর্তি হয়েছেন এবং প্রায় 35 জন বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন এবং এখনও অনেকে এই ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসা নিচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু আসলে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের যে সুরাই নিজামের যেই নেতৃবৃন্দের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আসলে এর আগে তারা আসলে বলেছেন যে তারা চান আসলে এই যারা তাদের উপর যে অতর্কিত হামলা করেছে, সরকারের যে ঘোষণা ছিল যে দুই পক্ষকে আলাদা আলাদাভাবে আসলে এই ইজতেমার আসলে কার্যক্রম পরিচালনা করার কথা বলেছিল। তবে তারা দাবি করেছেন যে যারা সাতপন্থী যারা রয়েছেন তারা আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে তারা আসলে বলেছেন মিথ্যাচার করেছেন বলে তারা দাবি করেছেন, যেই কারণে তারা আসলে অতর্কিত হামলা করার কারণেই আসলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আসলে তারা বলছেন। এই ছিল কাকরাইল মসজিদ থেকে আমার কাছে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন কাকরাইল মসজিদ প্রাঙ্গণ থেকে, জানাচ্ছিলেন তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে সবশেষ খবর। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনকে মৃত্যুদণ্ড থেকে সরাসরি খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন, বাকি 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস ও দণ্ড কমিয়ে দেওয়া হয়েছে বলে রায় উল্লেখ করেন উচ্চ আদালত। জাহিদ হাসানের প্রতিবেদন। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সংরক্ষিত জেটি ঘাটে 2টি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় আটক করে পুলিশ। পরে তদন্তে দেখা যায় চীনের তৈরি এসব অস্ত্র গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এসব ঘটনায় দায়ের করা মামলায় 2014 সালের 30 জানুয়ারি তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই ডিজি রেজ্জাকুল হায়দার, এনএসআই ডিজি আব্দুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনের ফাঁসির রায় দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1। পরে একই বছরের 6 ফেব্রুয়ারি মামলার রায় ও অন্যান্য নথি অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে আপিল করে দুই পক্ষই। দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জন আসামিদের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্রে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তাই 4 আসামিকে খালাস দেয়া হয়। কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে, কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়, 10 ট্রাক অস্ত্র চালানের মামলায় তদন্ত সঠিকভাবে হয়নি। আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি
রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি 5 জনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এই 5 জনই আদালতে ছিল, 5 জনই হাজির ছিল, 5 জনই 164 ধারা জবানবন্দি করেছে। সুতরাং 5 জনকে মুক্তি দেওয়া হয় নাই। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও এনএসআইর সাবেক ডিজি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের মামলার রায় থেকে বাদ দেওয়া হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দেন তিনি। তাজুল ইসলাম জানান, বিধান অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েক দিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদকে সাথে নিয়ে সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 5 বছর 4 মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7 আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়। মূলত এটা শেখ হাসিনা যে খুন গুম করে মানুষকে, যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের মানে ইয়ে করার জন্য, সে আজীবন ক্ষমতা থাকার জন্য এসব কাজগুলো তারা করেছে। ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে, সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার। সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এই সুখবর দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রেমিটেন্স পাঠানোতে শীর্ষে থাকা ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে ধ্বংস করেছে সরকার। নাইম আবি জানাবেন বিস্তারিত। হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির সংকটে সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসীরা। তাদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন অফলাইনেও তারা সরব ছিলেন। জেল জরিমানার কবলেও পড়তে হয়েছে তাদের। প্রবাসীদের এমন ত্যাগের কথা বরাবরই স্মরণ করে এসেছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তি, ইসরায়েলে হামলার পর লেবানন থেকে হাজারের বেশি বাংলাদেশিকে সরকারি খরচে ফিরিয়ে আনা, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করা এর অন্যতম উদাহরণ। এবার বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার। সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এসব সুখবর দেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে 26% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে সেই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে প্রবাসীদের লড়াইয়ে শ্রদ্ধা জানানো হয়। নাইম আবির, এখন, ঢাকা।
মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। D8 সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানরা অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে প্রতিনিধিত্ব করবেন। ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও SME এর গুরুত্ব থাকার কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক D8 এর সদস্য। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বনানীতে করাইল BTCL কলোনিতে বিশেষ মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে 4 থেকে 6 মাস সময় বেশি লাগার কথা নয়। রোডম্যাপ নিয়ে বিএনপি কোনো ধারণা নয়, দিনক্ষণ সহ সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ জানতে চায়। এ সময় গণতান্ত্রিক যাত্রায় অন্তর্বর্তী সরকারকে কোনো কৌশল প্রয়োগ না করতে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততার সাথে নির্বাচন দিতে হবে। সংস্কারের অজুহাতে নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করা যাবে না। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন, বিজয় দিবস নিয়ে মোদীর বক্তব্যই প্রমাণ করে ভারতীয় মিডিয়ার অপতথ্য প্রচারে সেদেশের সরকারের ভূমিকা রয়েছে। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়। এই 18 কোটি মানুষের দেশে 36 কোটি হাত, মনে রাখবেন, তা আমরা সবাই ঐক্যবদ্ধ। কোনো অবস্থাতেই কোনো চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কোনটা দখল করার স্বপ্ন দেখেন, কোনো স্বপ্ন বাঙালির এই 36 কোটি হাতের সামনে ইনশাল্লাহ টিকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে না পেরে ভারতের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা জাতিকে ভারতের উপর নির্ভর করে গড়ে তুলতে সব ষড়যন্ত্রই করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে রিজভী বলেন, ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করবে ততদিন রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে তা বয়কটের আহ্বান জানান তিনি। বেনাপোল সীমান্তের ইচ্ছামতি নদীর পাড় থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। বিএসএফের পিটুনিতে তারা মারা গেছেন বলে অভিযোগ করছে তাদের পরিবার। সকালে 5 ভুলট বিওপি এলাকায় ইচ্ছামতি নদীর পাড় থেকে জাহাঙ্গীর ও সাবুর আলী নামে 2 জনের
মরদেহ উদ্ধার করা হয়। 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আহমেদ জানান, সকালে 5 ভুলট মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিজিবি মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। কিভাবে এই হত্যার ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদ ও জুবাইরপন্থীদের নিয়ে বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন। সেই সাথে আমাদের জোরালো একটা দাবি, সেটা হলো এই যে উপর্যুপরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাদপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি, সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং, আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। দাবি দাবা যাই থাকুক, সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে। বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাদপন্থীদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে প্রবেশ না করে ইজতেমা মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ। কাজেই সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল। কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা। কাজে এই জন্য এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদ ও জুবাইরপন্থীদের নিয়ে বৈঠক শেষে ব্রিফিং চলছিল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের বাইরের খবর, 2025 সালের প্রথম 6 মাসে প্রায় 10 লাখ সিরিয়ান শরণার্থী দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। 13 বছরের গৃহযুদ্ধে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয় সিরিয়া। দেশটির মোট জনসংখ্যার 70% বেশি মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন। তাদের জোরপূর্বক যেন সিরিয়ায় ফেরত না পাঠানো হয়, এর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আগামী জুন মাসের মধ্যেই বেশিরভাগ শরণার্থীদের সিরিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে আসাদ সরকারের অপরাধ তদন্তে সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে
কাজ করবে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনার আশ্বাসও দিয়েছে জাতিসংঘ। এদিকে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে সন্তুষ্ট ম্যাচ সেরা হওয়ার শামীম হোসেন পাটোয়ারি। নিজের উপর আত্মবিশ্বাস তাকে পারফর্ম করতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সবসময় পজিটিভ থিঙ্কিং থাকে। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। অনেক পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করবো। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান শিগগিরই ফিরবেন বলে মনে করেন তার সাবেক সতীর্থ আলামিন হোসেন। চেন্নাইয়ে কিভাবে বোলিং টেস্ট দিতে হয় সেটি জানালেন জাতীয় দলের সাবেক এই পেসার। রেদওয়ান শাওন জানাবেন বিস্তারিত। সময় খারাপ গেলে নাকি সাদা কাপড়েরও রং ওঠে। সাকিব আল হাসান যেন পার করছেন নিজের জীবনের সেই খারাপ সময়টাই। শুরুতে চোখের সমস্যা, এরপর রাজনৈতিক পালাবদলে দেশে প্রবেশে নিরাপত্তার শঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন 18 বছরের বেশি। ক্যারিয়ারের পরন্ত সন্ধ্যায় এবার সাকিবের সঙ্গী, বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা। শুরুটা ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে টানা 29 ওভারে স্পিল করেন সাকিব। ম্যাচে দারুণ করলেও সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের টেস্ট দিলে তাতেও পাশ করেননি মিস্টার 75। সূত্র বলছে অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দিবেন আল হাসান, তবে এবার আর ইংল্যান্ডে নয়, চেন্নাইয়ের পরীক্ষাগারে দিবেন নিজের বোলিং টেস্ট, যেখানে 2014 সালে টেস্ট দিয়েছিলেন টাইগার পেসার আলামিন হোসেন। আইসিসির অনুমোদিত এই ল্যাবে কিভাবে নেওয়া হয় বোলিং টেস্ট, এখন টিভির ক্যামেরায় এ নিয়ে খোলামেলা কথা বলেছেন দেশের হয়ে সাকিবের সঙ্গে 34 ম্যাচের সঙ্গী আলামিন। সন্দেহ যখন প্রকাশ করে তখন আপনাকে ওইভাবে বল করতে হয়। বল করার পরে যদি আমাদের বায়োমেকানিক যেটা আছে শরীরের, ওটার ভিতরে আমাদের যে হাতটা যেটা আছে ওইটা 15 ডিগ্রির ভিতরে থাকতে হয়। তো আমাকে যখন সন্দেহ প্রকাশ করেছিল আমি বোলিং করছিলাম, তো আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি, আমি সুন্দরভাবে উতরে গেছি। বাট পরীক্ষা যেটা নেওয়া হয় ওখানে প্রথমে যারা বায়োমেকানিক্স ওখানে ডক্টর থাকে, প্রথমে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মেজারমেন্ট করবে। মেজারমেন্ট করার পরে আপনার শরীরে মোট টোটাল 50 থেকে 60টা ছোট ছোট যে ক্যামেরাগুলো আছে ক্যামেরা দিয়ে দেবে, এবং ক্যামেরা দিয়ে দেওয়ার পরে আপনাকে ঠিক ম্যাচে যেভাবে বল করছেন ওইভাবে আপনাকে ঠিক ওইরূপভাবে বল করতে হবে। বল করে আপনাকে প্রুভ করতে হবে। এটা টানা কত ওভার না, এটা দেখা যাচ্ছে নর্মালি 6টা বলও করা লাগতে পারে, বা দেখা যাচ্ছে নর্মালি 2টা বলও করা লাগতে পারে। স্পেসিফিক আসলে যেহেতু স্পিনার, তো সেক্ষেত্রে এখানে আর্ম বল কিনা বা টপ স্পিন কিনা বা বেসিক যে বোলিং আসলে উনার স্পেসিফিক কোন বলে সন্দেহ প্রকাশ করেছে বা যে সমস্যা হয়েছে ঠিক ওই বলটাই করা লাগবে। যদিও আলামিন মনে করেন দীর্ঘ সময় ক্রিকেট খেলা সাকিব খুব সহজেই উতরে যাবেন নিজের বোলিং টেস্ট। আমার কাছে মনে হয় না ওইরকম কিছু, তারপরেও সন্দেহ প্রকাশ করছে। এখানে তো বায়োমেকানিক্সের একটা ব্যাপার আছে, এখানে অনেক সময় আমরা খালি চোখে দেখেও মনে হচ্ছে না, বাট হইতেও পারে, নাও হইতে পারে। এখানে আসলে পরীক্ষা দিবে। আমি আশা করি ভাই এতদিন ধরে ক্রিকেট খেলছে, এটা ইজিলি সে পাস করে যাবে। রেদওয়ান শাওন, এখন সিলেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদ ও জুবায়ের পন্থীদের নিয়ে বৈঠক শেষে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে ভাই, একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। সরকারের অবস্থান সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক। সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব। থ্যাংক ইউ। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।